আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তার লেখনীর জাদুতে উদ্বেলিত বাঙালি জাতি, আপসীন মনোভাব প্রেরণার জায়গায় সংগ্রামে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ, দুদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ, আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার তাগিদ। বাজেটকে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ারে পরিণত হতে দেবে না জামায়াত, ৫৫ বছরের জন আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ার অভিযোগ। এবং রামিসা ধর্ষণ হত্যায় ঘাতক সোহেল রানা দম্পতির বিচার শুরু ১ জুন। ঈদের ছুটিতে আদালত বসে ১ সপ্তাহ শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। তার লেখনীর জাদুতে আজও উদ্বেলিত বাঙালি জাতি। কবির প্রেম, দ্রোহ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য জাগরণের কবিতা গান যুগে যুগে মানুষকে উদ্বুদ্ধ করছে। মুক্তিযুদ্ধে তার সৃষ্টিকর্ম ছিল প্রেরণার উৎস। অন্যায়ের বিরুদ্ধে শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিহাসের মহাপুরুষে পরিণত হয়েছেন বিদ্রোহী কবি। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। তেরোশো বঙ্গাব্দের এই দিনে ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তার ডাকনাম দুখু মিয়া, বাবা কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জায়েদা খাতুন। অতি দরিদ্র পরিবারের সন্তান নজরুলের পড়ালেখায় হাতেগড়ি মক্তবে। বাবার মৃত্যুর পর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর এগোয়নি। জীবিকার প্রয়োজনে মাত্র ১০ বছর বয়সেই রুটির দোকানে কাজ নেন। মসজিদের মুয়াজ্জিম ও মাজারের খাদেম হিসেবেও কাজ করেছেন। তরুণ বয়সে সেনা সদস্য হিসেবেও যোগ দিয়েছেন যুদ্ধে। করেছেন সাংবাদিকতা ও রাজনীতি। বাল্য বয়সে লেটো দলে যোগ দিয়ে শুরু হয় তার সাহিত্য চর্চা। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল বাংলা সাহিত্যে এক বিপ্লবী পরিবর্তন এনেছেন। শুধু কবিতা নয়, গান, প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প, এমনকি চলচ্চিত্রেও তার ছিল উজ্জ্বল উপস্থিতি। তিনি ছিলেন একেধারে সাংবাদিক, গায়ক, সুরকার ও অভিনেতা। সঙ্গীতে তার অজস্র রাগরাগিনী অমরত্বের আসনে অধিষ্ঠ হয়ে আছে। প্রেম, দোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। তার রচনায় প্রেম, বিদ্রোহ, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ প্রকাশ ঘটেছে। তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন, গানে ও কবিতায় শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর ১৯৭২ সালে ২৪ মে কবি নজরুলকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি ২১ পদকে ভূষিত হন কবি। ১৯৭২ সালে ২৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় কবি জাতীয় চেতনার প্রতীক ও জাতীয়তাবাদের পথিকৃৎ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, তাকে স্মরণ করছি অনিঃশেষ কৃতজ্ঞতার সঙ্গে। প্রধানমন্ত্রী কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, পরাধীন ও পর্যদস্ত জাতির জীবনে নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকা ও দিক নির্দেশক বাতিঘরের মতো। জাতিকে জাগিয়ে তুলতে এবং আত্মমর্যাদাবোধ উজ্জীবিত করতে তার ভূমিকা ছিল অনন্য। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে
সমাহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার বিকেলে সচিবালয়ে তিনি সাক্ষাৎ করেন। লিখিত বার্তায় তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ যেমন ভারতের জন্য কাম্য, তেমনি সমৃদ্ধ ভারতও বাংলাদেশের জন্য কাম্য। এ অঞ্চলের স্থিতিশীলতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীজন বাংলাদেশ ও ভারত বলে মন্তব্য করেন প্রণয় ভার্মা। দুই দেশের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আশাবাদী বলেও লিখিত বার্তায় জানান তিনি। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্রতিনিধি দল। প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, চিকিৎসা ও সেবার বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ভ্যালেরিয়া টেইলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি উদ্বোধনের পর এমন মন্তব্য করেন তিনি। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশে পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এক্ষেত্রে বিকল্প শক্তির উৎস হিসেবে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হচ্ছে। এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। এই উদ্যোগ কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রতীকই নয়, বরং বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। লুইখানে নির্মিত, নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। সরকার প্রধান বলেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। জ্বালানি খাতকে টেকসই করা এখন শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, এটি এখন জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সবুজ জ্বালানি ও টেকসই মডেল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এই প্রকল্প বাজেট যাতে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ারে পরিণত না হয়, এজন্য সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রোববার সকালে পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে জাতীয় বাজেট বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। স্বাধীনতার ৫৫ বছরে বাজেটের আয়তন বাড়লেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, বরং কখনো কখনো বাজেট ছিল লুটপাটের হাতিয়ার। আসন্ন বাজেট যাতে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার হতে না পারে, এজন্য সরকারকে সুস্পষ্ট দিক নির্দেশনা তুলে ধরা হবে বলেও জানান তিনি। স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের যতগুলো বাজেট পেশ করা হয়েছে, পর্যালোচনা করলে দেখা যায় সে বাজেটগুলো ছিল দুর্নীতি, লুটপাট আর বিদেশে অর্থ পাচারের একটা বন্দোবস্ত। আমাদের কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি খাতে যে বরাদ্দ গত অর্থ বছরে ছিল, আগামী অর্থ বছরে আরো কয়েক গুণ বৃদ্ধি করার মধ্য দিয়ে ইসলামী শিক্ষা এবং মূল্যবোধের এই গতিকে বৃদ্ধি করার জন্য সরকারকে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার এবং বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা প্রয়োজন। দেশ জুড়ে গত ২৪ ঘন্টায় হামে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে ১ জন করে মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে ৫২৮ শিশু।
গত 24 ঘন্টায় নতুন করে 1434 জনের শরীরে হামওয়ের উপসর্গ পাওয়া গেছে। সারা দেশে হাম সন্দেহে 50,558 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বস্তি নিয়েই শুরু হয়েছে রেলপথের দ্বিতীয় দিনের ঈদযাত্রা। রোববার সকাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে সব ট্রেন। ফলে রেল সেবা নিয়ে সন্তুষ্ট ঘরমুখ যাত্রীরা। তবে অনলাইনে টিকিট স্বল্পতা নিয়ে রয়েছে অভিযোগ। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কালোবাজারি রোধে কঠোর হতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা জড়ো হন বাড়ি ফেরার তাগিদে। ঈদের লম্বা ছুটি স্বজনদের সঙ্গে কাটানোর মধুর স্বপ্নে বিভোর থেকেই ট্রেনে ওঠেন তারা। তবে ঈদযাত্রা হিসেবে প্ল্যাটফর্মে যাত্রী চাপ ছিল তুলনামূলক কম। উত্তপ্ত আবহাওয়ায় নির্বিঘ্নে বাড়ি ফিরে পেতে চান স্বস্তি। অন্য বাড়ির থেকে এইবার অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনলাইনে পাইনি, অনলাইনে তো 1 মিনিটে প্রায় 1 কোটি হিট হয়ে যায়, কেউই পায় না, সেজন্য স্ট্যান্ডিং পাইছি আর কি। এখন দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে, কি করার। তবে অনলাইনে টিকিট নেওয়ার সেবা নিয়ে অভিযোগ কাটেনি। চাহিদার তুলনায় আসন সংখ্যা কম থাকায় এমন পরিস্থিতি বলে জানান যাত্রীরা। আজকে আবার আসা টিকিট কাটবো, 2 মিনিট পরে ঢুকলাম, কোনো টিকিটই নাই। বুঝছেন কথাটা? ধরেন মানে হয়তো কোনো সিন্ডিকেট হয়, অথবা ধরেন ওরা আপনার টিকিট সরাই রেখে দেয় আর কি। টিকিট কাটা প্রায় হয়ে গেছে, আসলে পেমেন্টটা বাকি, তখন হলো পেমেন্টটা হইতেছে না, তখন টিকিটটা ক্যান্সেল হয়ে যায় আর কি। তো এরকম সমস্যা হয়। আর অনেক সময় হলো যে স্পেশালি ঈদের টাইমে টিকিট কাটতে গেলে অনেক মানুষ তো একসাথে ঢুকে, অনেক সময় সার্ভারটা ডাউন হয়ে যায়। রবিবার সকালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে রেল স্টেশনে যান রেলমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। ঈদযাত্রায় সড়কে চাপ কমিয়ে রেলপথে সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী শেখ রবিউল আলম। আমার কাছে পরিবেশ, যাত্রীদের সন্তুষ্টি বেশ ভালো মনে হয়েছে। পরিচ্ছন্নতা, ফ্যানগুলি চলছে, সিট বা অন্য জায়গায় খুব বেশি সিটিং ক্যাপাসিটি অনুসারেই যাচ্ছে। যদিও আমরা ক্যাপাসিটির বাইরেও কিন্তু 25% টিকিট আমাদের দিতে হয়েছে যাত্রীদের চাহিদা বিবেচনা করে। যাত্রী ভোগান্তি কমাতে কালোবাজারের টিকিট বিক্রি রোধে কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ঈদ উপলক্ষে আরও 25% বৃদ্ধি করে 40,000-এর মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ভোগান্তি না থাকলেও সেই স্বস্তির বার্তা ফিকে হয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। রোববার 2 জেলায় সড়কে ঝরেছে 8 জনের প্রাণ। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। এদিকে টাঙ্গাইলে অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। ঈদযাত্রায় এখন পর্যন্ত রেল, সড়ক, নৌপথে ভোগান্তি নেই। সব পথেই কিছুটা চাপ বাড়ছে। তবে এই স্বস্তির কথাগুলোই ফিকে হয়ে যাচ্ছে মৃত্যুর কাছে। ঈদযাত্রার প্রথম 2 দিনেই সড়কে ঝরেছে অনেক প্রাণ। রবিবার ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ মোট 5 জন নিহত হয়েছে। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শঙ্করপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। অ্যাম্বুলেন্সের যারা রোগী বা যাত্রী ছিলেন, ড্রাইভার সহ 5 জন স্পটে মারা গেছেন। তাদেরকে রেস্কিউ করে আমরা হাসপাতালে প্রেরণ করি এবং ফায়ার সার্ভিসের সহায়তায়, আমাদের ব্রেকারের সহায়তায় আমরা আমাদের যে গাড়ি, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স এবং আমাদের বিআরটিসি বাস, এই দুটাকে আমরা এখান থেকে রেস্কিউ করে আমাদের থানায় নিয়ে যাই। এদিকে টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 3 জনের মৃত্যু হয়েছে। সকালে বাসাইল টাঙ্গাইল সড়কে বাংলা কালী মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে ও বাকি 2 জনের মধ্যে একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং অপরজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার কোরবানির হাটের খবর। রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বড় ছোট মাঝারি সব আকারের গরুতে ছেয়ে গেছে হাটগুলো। বাহারি নামের পশুর প্রতি মানুষের আকর্ষণ তৈরি হলেও বেশি বিক্রি হচ্ছে মাঝারি গরু। বিক্রেতারা বলছেন, একেবারে শেষ দিকে এসে বেচাকেনা আরও বাড়বে। এদিকে গাবতলী গরুহাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান,
হাটের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে বাহিনীর সদস্যরা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। দেখা মিলছে বড়, মাঝারি এবং ছোট আকারের গরু। বড় বা নামধারী পশু নজর কাড়লেও চাহিদা বেশি মাঝারি আকারের গরুতে। বাজারে মিডিয়াম গরুগুলো একটু কিনা বেচা হচ্ছে, বড়গুলো কাস্টমার আসছে, দাম দর করছে। এটি গরু বেশি, এটি মনে করেন 1,15,000, 10। এখনো বেচা কিনি শুরু হয় নাই, হাটে গরু আসছে, প্রচুর গরু আছে। এমন চিত্র রাজধানীর গাবতলী পশুর হাটে। সেখানকার বিক্রেতারা বলছেন, গরুর পর্যাপ্ত যোগান থাকলেও আশানুরূপ ক্রেতা নেই বাজারে। কাস্টমার নামলে হয়তো একটু ভালো বেচা কিনি করা যাবে। আশা করা যায় আজকে থেকে তো বেচা কেনা হওয়ার কথা, ক্রেতা নামলেই বেচা কেনা শুরু হবে। তাদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যে পশু হাট আরো জমজমাট হবে। তবে ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এই সমস্ত গরু মনে করেন আমাদের কিনা হলে 1 লাখ, দাম করে 70, 75, কত 60 হয়। কাস্টমার যেগুলো দাম করছে এগুলো আমার মানে পুয়াল খরচের দানা খাদ্যর দামই হচ্ছে না। ক্রেতাদের একটি বড় অংশই এখন বাজার পর্যবেক্ষণ করছেন। দর কষাকষিতেই সময় লাগছে অনেক। গেল বছরের চেয়ে গরুর দাম খানিকটা বেশি বলে জানান তারা। গরু দেখতে আসছে আপাতত, গরু এখনো তো পুরোপুরি মনে হইতেছে গাবতলী হাটটা জমজমাট হয় নাই। গরুর দাম যেভাবে করে চাইতেছে এইভাবে করে আসলে বিগত দিনে কখনো বেচা বিক্রি হয় নাই। যারা বিক্রেতা তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এটা, যে তারা ছোট করে দামটা চায়। রবিবার সকালে গাবতলী গরুর হাট পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালক আহসান কবির পলাশ। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবছর হাটের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। নিরাপদে গবাদি পশু হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়ন সমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে। জাল নোট তৈরি চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি 1 জুন দিন ধার্য করেছেন আদালত। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এর আগে কারাগার থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানা দম্পতিকে আদালতে আনা হয়। এদিকে ফরেনসিক রিপোর্টে হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়, পরবর্তীতে দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে, ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুর সালেকিন, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। ঈদের ছুটিতে বিশেষ কোর্ট বসিয়ে 1 সপ্তাহের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সম্প্রতি মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন শরীর এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্ষক ও হত্যাকারী সোহেল রানা স্বপ্না দম্পতির দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে সকল শ্রেণী পেশার মানুষ। ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে যান তাদের বাসায়। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি কথা বলেন রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে। ঈদের ছুটির মধ্যেই বিশেষ কোর্ট বসিয়ে সর্বোচ্চ 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পূর্ণ করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না।
সামাজিক মূল্যবোধের অভাব ও অপসংস্কৃতি আগ্রাসনে ধর্ষণের ঘটনা ঘটছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন ইস্যুতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু কিছু অপসংস্কৃতির আসর আমাদের সমাজে পড়েছে, কিছু কালচার এমন হয়েছে, এটা আকার সংস্কৃতির কারণে, যে যেমন এই যে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থার সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনতে চিঠি দেওয়া হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি, অনেক রিপিটেড। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মাটির নিচে সম্পদ রেখে আমদানি নির্ভর হয়ে পড়ায় দেশের ক্ষতি হয়েছে। তাই সরকার মাটি ও সমুদ্রের তলদেশ থেকে তেল ও গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব তথ্য দেন। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করেই গ্যাস অনুসন্ধান করা হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের সম্পদ মাটির নিচে রেখে আমদানি করে অর্থ অপচয় করা হয়েছে। বর্তমান সরকার সেখান থেকে সরে গ্যাস অনুসন্ধান করতে চায়। আমরা দেখেছি যে সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাভালাভি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল, যার ফলে আমাদের সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। আমরা এখনো মাটির নিচে কি আছে আমরা জানি না। কক্সবাজার আদালতে মামলায় হাজিরা দিতে আসা বিএনপি নেতা লিয়াকত আলী শিকদার সহ সঙ্গীদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। সকালের দিকে আদালত ভবনের দক্ষিণ গেটের সামনে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোহাম্মদ মাইনুদ্দিন লিয়াকত আলী শিকদারের চাচাতো ভাই। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, যদিও হামলাকারীদের নাম পরিচয় জানা যায়নি। হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি, আমাদের গাড়ির দরজা যখন খুলছি এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে গুলি করছে। খালেদ গ্রুপ সমর্থিত দুষ্কৃতিকারীগণ জজকোর্টের পিছনে গেটে নিরিবিলি জায়গায় তাদেরকে পেয়ে ওই যে লিয়াকত মেম্বারকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। খেলার খবর, ফুটবল। আসন্ন ডায়মন্ড জুবলি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে 32 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আগামী 1 থেকে 10 জুন মালদ্বীপে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে ঘোষিত দলে জায়গা হয়নি কোনো প্রবাসী ফুটবলারের। দেশি ফুটবলারদের উপরে আস্থা রেখেছে বাফুফে। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার থেকে শুরু হচ্ছে দলের অনুশীলন ক্যাম্প। রাজধানীর একটি হোটেলে রিপোর্ট করবেন ফুটবলাররা। এই যুব দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনীর কোচ মারুফুল হককে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। তার লেখনীর জাদুতে উদ্বেলিত বাঙালি জাতি, আপসীন মনোভাব প্রেরণা যোগায় সংগ্রামে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ, দুদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ। আঞ্চলিক স্থিতিশীলতা উন্নয়নে একসঙ্গে কাজ করার তাগিদ। বাজেটকে দুর্নীতি ও লুটপাটের হাতিয়ারে পরিণত হতে দেবে না জামায়াত, 55 বছরেও জন আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ার অভিযোগ। এবং রামিসা ধর্ষণ হত্যায় ঘাতক সোহেল রানা দম্পতির বিচার শুরু 1 জুন। ঈদের ছুটিতে আদালত বসিয়ে 1 সপ্তাহে শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।